জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজায় ৮ মাস ধরে চলা যুদ্ধের অবসান, পিঠ বাঁচাতে অবশেষে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। এরপরে জানিয়ে দিব নিজেদের মধ্যে কন্দল শুরু, ভেঙে খান খান হচ্ছে ইসরায়েলি মন্ত্রিসভা, এবার ফাঁদে পড়েছেন নেতানিয়াহু। জানাবো আবারও ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। এদিকে চীনের উপর ক্ষুব্ধ ইরান, রাষ্ট্রদূতকে তলব। সবশেষে জানিয়ে দিব ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ইসরায়েল। অবশেষে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। গাজায় ৮ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রস্তাবে প্রথমে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখ করা হয়। শনিবারে প্রস্তাব প্রত্যাখ্যান করলেও সেই প্রস্তাবেই আবার সম্মতি দিয়েছে ইসরায়েল। রোববার এমনই খবর নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহযোগী ওফির ফালাক। তিনি বলেছেন ওই প্রস্তাবে ত্রুটিপূর্ণ হলেও তাতে রাজি হয়েছেন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রধান বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ওফির ফালাক জানিয়েছে ধীরে ধীরে গাজার যুদ্ধ শেষ করতে জো বাইডেন যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করেছেন নেতানিয়াহু। তবে তিনি বলেছেন এই প্রস্তাব ত্রুটিযুক্ত এবং এটি নিয়ে আরও কাজ করার সুযোগ আছে। ফালাক বলেছেন বাইডেন প্রস্তাবিত একটি পরিকল্পনার চুক্তিতে আমরা রাজি হয়েছি। এটি ভালো চুক্তি নয়, তবে আমরা জিম্মিদের মুক্তি চাই, তাদের সবাইকে মুক্ত করতে চাই। সেখানে আরো বিস্তারিত কাজ করার সুযোগ আছে। এ সময় তিনি চুক্তি বাস্তবায়নের শর্ত হিসেবে সব জিম্মির মুক্তি এবং হামাসের ধ্বংসেরও দাবি করেন। ওফির ফালাক বলেছেন আমাদের সব উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি হবে না। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল হামাসের যুদ্ধের পর থেকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা করে আসছেন বাইডেন। তবে অবশেষে গাজায় যুদ্ধবিরতি বিষয়টি গুরুত্ব সহকারে নেন মার্কিন এই প্রেসিডেন্ট। সবশেষ শুক্রবার তিনি ৩ ধাপের একটি পরিকল্পনার কথা জানান, যা তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও পাঠিয়েছেন বলে উল্লেখ করেন। বাইডেনের প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি পরিপূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি, সেই সঙ্গে জনবহুল এলাকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের জিম্মি বিনিময়ের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। প্রথম পর্যায়ের এই যুদ্ধবিরতির গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক মানবিক সহায়তা নিয়ে যাওয়া সহ বিপর্যস্ত অঞ্চলগুলোতে আরো মানবিক সহযোগিতা পৌঁছানোর অনুমতি দেবে। এরপর যুদ্ধ শেষ করতে ইসরায়েল হামাস উভয় পক্ষ একটি উন্মুক্ত আলোচনায় অংশ নেবে এবং দ্বিতীয় ধাপে বাদবাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস। সবশেষ অর্থাৎ তৃতীয় দফায় ইসরায়েলি বন্দীদের কোনো কিছু গাজায় থেকে গেলে তা ফেরানো এবং আন্তর্জাতিক সহায়তায় গাজা পুনর্নির্মাণ করা হবে বলে জানানো হয়। এর আগেও বাইডেন প্রায় একই ধরনের যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করলেও তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন তিনি। ফাঁদে পড়েছেন নেতানিয়াহু। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করতে এবং যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলের উপর চাপ বাড়ছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেন। তিনি জানান ইসরায়েলের পক্ষ হয়ে তিনি প্রস্তাবটি দিয়েছেন। ওই সময় হামাসকে প্রস্তাবটি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। তবে বাইডেন প্রস্তাবটি উত্থাপনের পরপরই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন গাজা থেকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধ থামাবেন না। তবে কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লুসিয়ানো জাক্কারা সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন নেতানিয়াহু আসলে যুদ্ধবিরতি নিয়ে ফাঁদে পড়েছেন। একদিকে জিম্মিদের পরিবার ও সাধারণ ইসরায়েলিরা যুদ্ধবিরতিতে রাজি হতে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন, অপরদিকে তার জোট সরকারের 2 উগ্রপন্থী মন্ত্রী হুমকি দিচ্ছেন যদি নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হন তাহলে তারা সরকার ভেঙে দেবেন। আর যদি ওই 2 উগ্রপন্থীর কারণে সরকার ভেঙে যায় তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটতে পারে। এই বিষয়টি নিয়েই মূলত নেতানিয়াহু বেশি ভয় পাচ্ছেন। তিনি বলেছেন যুদ্ধবিরতির সিদ্ধান্তটি দীর্ঘদিন ধরে পেছাচ্ছেন নেতানিয়াহু, কারণ তিনি বুঝতে পেরেছেন যুদ্ধে জয় পাওয়া সম্ভব নয়, নেতানিয়াহুকে বাঁচাতে হবে। তবে বিষয়টি হলো এই পরিস্থিতিতে তিনি কিভাবে বাঁচবেন, যেখানে তাকে একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি যে সিদ্ধান্তই নেন না কেন সমালোচিত হবেন। কাতার বিশ্ববিদ্যালয়ের এই সহযোগী অধ্যাপক আরো বলেছেন নেতানিয়াহু এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে গিয়ে সময় ক্ষেপণের চেষ্টা চালাচ্ছেন। সঙ্গে তিনি জিম্মিদের মুক্তির ক্ষেত্রেও আরো সমর্থন পাওয়ার চেষ্টা করছেন, যেন তিনি আরো কিছুদিন রাজনৈতিকভাবে বেঁচে থাকতে পারেন। সূত্র আল জাজিরা। আবারও ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও বিশ্বের সবচেয়ে মারাত্মক সামরিক ড্রোন MQ-9 গুলি করে ভূপাতিত করেছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ মারিভের আকাশ থেকে এটি ভূপাতিত করা হয়। MQ-9 আমেরিকার তৈরি সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক চালকবিহীন বিমান। এরকম একটি ড্রোন তৈরিতে আমেরিকার খরচ হয় 300 কোটি টাকারও বেশি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দেশটির এয়ার ডিফেন্স ফোর্স ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিভ প্রদেশের আকাশ থেকে একটি মার্কিন MQ-9
MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। খবর আল আরাবিয়ার। বিবৃতিতে বলা হয়, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিতে গুলি চালানো হয়। এ নিয়ে গত কয়েক দিনের ব্যবধানে ইয়েমেন দ্বিতীয় MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল। ভারী ও অত্যাধুনিক এ ড্রোনটি বিভিন্ন মিশনে ও গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে আঘাত হানার কাজে ব্যবহার করে আসছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন দাবি করে এই ড্রোন যে কোনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এবং এটিকে গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়। তবে গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই মডেলের 6টি মার্কিন ড্রোন গুলি করে নামিয়েছে। গত বছরের অক্টোবরে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা শুরু করার 1 মাস পর নভেম্বর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সামরিক অভিযান শুরু করে। প্রতিরোধ অক্ষে যোগদানকারী দেশটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে তার সামরিক অভিযান শুরু করে, যা এখনো চলছে। চীনের উপর ক্ষুব্ধ ইরান, রাষ্ট্রদূতকে তলব। বিরোধপূর্ণ 3টি দ্বীপ নিয়ে বক্তব্য দেওয়ায় তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। রোববার 2 জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করেছে বলে জানা গেছে। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আবু মুসা গ্রেটার ও লেসার তুনব নামের ওই দ্বীপ 3টি মালিকানা দাবি করে ইরান ও আমিরাত, কিন্তু 1971 সাল থেকে দ্বীপগুলো ইরানের দখলে রয়েছে। এর কিছুদিন পর ব্রিটেনের কাছ থেকে 60টি উপসাগরীয় রাজ্য স্বাধীনতা লাভ করে এবং সংযুক্ত আরব আমিরাত গঠন করে। আমিরাত এখন যুক্তরাষ্ট্রের মিত্র। ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আমিরাত ও চীনের যৌথ বিবৃতিতে যে ভিত্তিহীন দাবি করা হয়েছে সেটির প্রতি চীনা সমর্থনের প্রতিবাদ তেহরানের চীনা রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। যদিও গত 1 দশক ধরে ইরানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার চীন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বীপ 3টি যে ইরানি ভূখণ্ডের অংশ তা জোর দিয়ে তুলে ধরেছে। ইরান আশা করে চীন এই বিষয়ে নিজের অবস্থান সংশোধন করবে। ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ। মালদ্বীপে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি অব্যাহত হামলার প্রতিবাদে দ্বীপ দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রবিবার প্রেসিডেন্টের অফিস এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু মন্ত্রিসভার সুপারিশ অনুসরণ করে ইসরায়েলি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এই সিদ্ধান্তের মধ্যে মালদ্বীপে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ বন্ধে প্রয়োজনীয় আইন সংশোধন এবং এসব প্রয়াসে নজরদারি করার জন্য একটি মন্ত্রী পরিষদ সাব কমিটি গঠন করার কথাও রয়েছে। ওই নিষেধাজ্ঞা ছাড়াও মুইজ্জু ফিলিস্তিনিদের প্রয়োজন মূল্যায়নের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করবেন। ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ সংস্থার সহায়তার লক্ষ্যে তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করবেন। মালদ্বীপের ওই সিদ্ধান্তের পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এবং সেই সাথে অন্যান্য দেশের নাগরিকদের মালদ্বীপ সফর এড়ানোর সুপারিশ করেছে। ইসরায়েল একই সাথে মালদ্বীপ ত্যাগ করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা সেখানে বিপদে পড়লে তাদের সহায়তা করা কঠিন হবে। গত বছর মালদ্বীপের বিলাসবহুল পর্যটন হটস্পটগুলোতে প্রায় 11,000 ইসরায়েলি সফর করেছে। মালদ্বীপের মোট পর্যটকের মধ্যে ইসরায়েলিদের হার ছিল 0.6%। উল্লেখ্য, মালদ্বীপে ইসরায়েল বিরোধী ভাগাবেগ বাড়তে থাকায় ইসরায়েল গত ডিসেম্বরে দেশটি সফর করার ব্যাপারে তার নাগরিকদের সতর্ক করে দিয়েছিল। মালদ্বীপ 1974 সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর থেকে দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে 1990 এর দশকে ইসরায়েলি পর্যটকদের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় দ্বীপ দেশটি। 2010 সালে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেয়, তবে 2014 সালে ওই চেষ্টা বাতিল করা হয়। ইসরায়েল 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে। এতে 36,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে 82,000-এর বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে, তবে তার সত্ত্বেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। সূত্র আনাদোলু এজেন্সি, টাইমস অফ ইসরায়েল।